আশা করি অনেকে এই যে এসএসসিকে নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেটা দেখেছেন, বুঝেছেন, এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে। এবং আমি নিজে রায়টা আসার পর থেকে আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে আমাকে, মানে আমি সত্যি কথা বলতে আনসার করতে করতে একরকম হাঁপিয়ে গেছি, এরকম একটা বিষয়। তো সব থেকে যে প্রশ্নটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে এবং আরও কিছু কোশ্চেন আছে, তার মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে স্যার এই যে 2016 সালের যে প্যানেলটা বাতিল হয়েছে, তো এটার জন্য তো আবার নিশ্চয়ই পরীক্ষা হবে, এটাকে আবার পূরণ করতে হবে, না হলে স্কুলগুলো চলবে কী করে? তো এই পরীক্ষাতে কারা পার্টিসিপেট করবে, মানে পরীক্ষাটা কারা এলিজিবল, কারা পরীক্ষাটাতে বসতে পারবে? শুধু কি 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা, না হলে নাকি সেই সঙ্গে এই যে ফ্রেশ যারা ক্যান্ডিডেটস আছে, মনে করো অনেকদিন ধরে বিএড করে বসে আছে এখনও পরীক্ষা দিতে পারেনি, তারাও পরীক্ষাটা দেবে? এই কোশ্চেনটা আমাকে সব থেকে বেশিরভাগ করা হয়েছে। এবং আরও কিছু কোশ্চেন আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং এটাও আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং অনেক জায়গায় তোমরা দেখেছো মানে এটা এটা নিয়ে বিভিন্ন এক একজন এক এক রকম তাদের ওপিনিয়ন জানাচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করব। এই যে পিডিএফটা তোমরা জানো, ঠিক আছে, এই পিডিএফটা মোটামুটি কিন্তু তোমরা 41 পাতার একটা পিডিএফ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, 41 পৃষ্ঠার একটা পিডিএফ আছে এখানে। এবং এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমাকে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি সেই পয়েন্টগুলো, এবং এখানে তোমরা দেখবে যে 1 2 3 4 এইভাবে কিন্তু মানে তোমাদের প্যারাগ্রাফ ওয়াইজ এরকম করা আছে। হ্যাঁ, 1 2 3 4 এরকম প্যারাগ্রাফ করা আছে। তো কয়েকটা প্যারাগ্রাফ তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করব, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব বিষয়টা কি। ঠিক আছে, তো লম্বা একটা পিডিএফ, আমি পুরো পিডিএফে যাচ্ছি না, যেগুলো জানার দরকার। এবং তোমাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি 10 মিনিট মতো টাইম নেবো, এবং তোমাদের আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমার যে কোশ্চেনগুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, কারণ এটা একটা মানে ইম্পর্টেন্ট বিষয়, এবং অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, আমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সুতরাং আমার মনে হলো যে আমি একটা ভিডিওর মাধ্যমে এটা সবাইকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো আমি সেই প্রথমে তোমাদের প্যারাগ্রাফ ওয়াইজ সেই জায়গাগুলোতে চলে যাচ্ছি, এবং তারপরে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। ঠিক আছে, তো ভিডিওটা 10 মিনিট মতো হবে, আমি একটুখানি টাইম চেয়ে নিচ্ছি, সবাই ভালো করে বুঝবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে, তারপরে কমেন্ট করবে। নাহলে অনেক সময় কি হয়, ঠিকঠাক বুঝে না বুঝে অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করে ফেলে। তো আমি সেই প্যারাগ্রাফগুলোতে চলে যাচ্ছি। আমরা প্রথম 40-এর পরে কয়েকটা প্যারাগ্রাফ দেখব। ঠিক আছে, তো আমি জাস্ট সেখানে চলে যাচ্ছি। তো এখানে আমি 45 এবং 26 নম্বর প্যারাগ্রাফটা আগে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে তোমাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন এসেছে এবং শুনেছো যে যাদের চাকরি চলে গেছে তাদের টাকাটা রিটার্ন করতে হবে, এটা একটা সকলে শুনেছো। এবার বিষয় হচ্ছে সেই টাকাটা রিটার্ন করতে হবে কাদের, সবাইকে কি রিটার্ন করতে হবে এমনটা নয়। রিটার্ন করতে হবে কাদের সেটা এখানে এই প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফে বলা হয়েছে, এবং সেটা তোমাকে বুঝতে হবে। এখানে বলছে the last question relates to the relief and whether it requires any modification. We find no valid ground or reason to interfere. সেগুলো দরকার নেই। এই জায়গা থেকে দেখো, এই যে tainted candidates were appointed must be terminated, হ্যাঁ, and they should be required to refund any salaries payments received since their appointments were the result of fraud. ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি কি বলছে, দিস অ্যামাউন্টস টু চিটিং, দেয়ারফর উই সি নো জাস্টিফিকেশন টু অল্টার দিস ডিরেকশন। এই জায়গাটাতে বলা হয়েছে, দেখো এই যে টেন্টেড ক্যান্ডিডেট, সেটা হচ্ছে এখানকার কি পয়েন্ট তোমরা বলতে পারো। ঠিক আছে, কি পয়েন্ট এটা? তো এই টেন্টেড ক্যান্ডিডেটস বলতে সেই যারা অ্যাকচুয়ালি প্রমাণিত হয়েছে যে যারা যোগ্য নয় তাদেরকে বোঝানো হচ্ছে, মানে দাগি যারা দোষী যারা ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটগুলো ছিল তাদের কথা বলা হচ্ছে। তো এখানে কি বলছে, এই ক্যান্ডিডেট গুলোকে টাকা রিটার্নটা করতে হবে, সবাইকে রিটার্ন করতে হবে না, যারা দোষী যারা যোগ্য। মনে করো প্যানেল তৈরি হয়েছে, কিন্তু তারপরেও এই সমস্ত ক্যান্ডিডেটগুলোর প্যানেলে নাম ছিল না, তারপরেও তারা চাকরি করছে, তো এদের কিন্তু সেই টাকাগুলো রিটার্ন করতে হবে, যে স্যালারি তারা পেয়েছে সেগুলো রিটার্ন করতে হবে। ঠিক আছে, এখানটায় মোটামুটি এটাই বলা আছে। এবং তারপরে আমরা যদি চেষ্টা করি 46 নাম্বার, দেখো 46 নাম্বার প্যারাগ্রাফটা যদি বোঝার চেষ্টা করি, এখানে কি বলছে, এখানে ঠিক তার উল্টোটার মতো বলা হচ্ছে, ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেইন্টেড, যেসব ক্যান্ডিডেটগুলো টেইন্টেড নয়, যারা অযোগ্য, মানে যারা হচ্ছে অযোগ্য, এটা প্রমাণিত হয়নি, দ্য এন্টার সিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড ডিউ টু দ্য এনার্জিয়াস ভায়োলেশনস অ্যান্ড ইলেজিলিটিস। ওকে,
which violated Articles 14 and 16 of the Constitution, as much the appointments of these candidates are cancelled. তো এখানে মেনলি বলা হচ্ছে দেখো, এই যে যারা টেইন্টেড নয়, মানে যারা দাগি নয়, যারা অযোগ্য নয়, তাদের চাকরিটাও গেছে, মানে তাদেরকেও ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। কিন্তু তাদের এখানে বলা হয়েছে এই যে however candidates who are already employed not been to ask to refund or restitute any payments made to them, এদের টাকাটা রিটার্ন করতে হবে না। রিটার্ন করতে হবে যারা দাগি, যারা টেইন্টেড ক্যান্ডিডেটস আছে, যারা দোষী ক্যান্ডিডেটস আছে, যারা অযোগ্য প্রমাণিত হয়েছে, তাদের টাকাটা রিটার্ন করতে হবে। কিন্তু যারা টেইন্টেড নয়, তাদের চাকরিটা গিয়েছে অবশ্যই, ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু টাকাটা রিটার্ন করতে হবে না। এটুখানি ক্লিয়ার হয়ে গেলে একটা প্রশ্ন ছিল অনেকের মধ্যে। আচ্ছা, তারপরে আমি আসি নেক্সট কোশ্চেনে, নেক্সট জায়গাতে আমি আজ যাচ্ছি। আমরা যদি এখানে প্যারাগ্রাফ নাম্বার 32-এ আসি, তাহলে এখানে দেখো, এখানে একটুখানি কি বলা হয়েছে, এখানটায় দেখো বলা হচ্ছে ইনস্পাইট অফ দ্য ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ক্রেডিবল এভিডেন্স ইন্ডিকেটিং ইররেগুলারিটিস, WBSSC initially did try and cover up the lapses and আচ্ছা এটা illegalities, এটা ঠিক আছে, illegalities। তো illegalities, the cover up itself has made the verification and ascertainment more difficult or rather impossible given the scale of আচ্ছা, এখানটায় অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে, এখানে দেখো, এখানে এই যে বলা হচ্ছে WBSSC মানে এসএসসি বুঝতে পেরেছিল যে কোনো রকম একটা মানে কিছু একটা এখানে ব্যাপার ঘটছে, মানে একটা ইললিগাল ব্যাপার একটা হচ্ছে, তারপরেও সেটাকে কি করেছিল, কভার আপ করার চেষ্টা করেছিল এসএসসির তরফ থেকে। সেটা মানে চুরি এরকম হচ্ছে দেখেও তারা সেটাকে কভার আপ করার চেষ্টা করেছিল, সেটাকে লুকানোর চেষ্টা করেছিল, যার ফলেই এই বিপর্যয়টা এসেছে। মোটামুটি এখানটায় এইটুখানি মোটামুটি বলা হয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে, আমরা সেগুলোতে যাচ্ছি। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফটা আমরা সেটাতে যাব, এবং সেটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 47, ঠিক আছে, 47 নম্বর প্যারাগ্রাফে আমরা যাব। সেখানটায় একটুখানি আরও ভালোভাবে বুঝতে হবে এই বিষয়টা। দেখো এই জায়গাটায় দেখো 47-এ যদি আমরা আসি, এখানে একটা বড় প্যারাগ্রাফ আছে, আমি জাস্ট একবার একটুখানি তোমাদের মানে রিডিং পড়ে সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে সাম অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট, এবং এটাকে ঘিরেই সব থেকে বেশি কনফিউশন তৈরি হয়েছে। সবাই বলছে যে 3 মাসের মধ্যে নাকি এই পরীক্ষাটা আবার কমপ্লিট করতে হবে, মানে 3 মাসের মধ্যে এই ভ্যাকেন্সিগুলো আবার পূরণ করতে হবে, মানে একটা সম্পূর্ণ পরীক্ষা নিয়ে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু 3 মাসের মধ্যে যে পরীক্ষাটা নিতে হবে এটা কোথাও বলা নেই। এটা তোমাদের মানে অনেকের মধ্যে আমি দেখলাম মিসকনসেপশন আছে, অনেকে একজন এক এক রকমভাবে বলছে, বাট এখানে 3 মাসের একটা রেফারেন্স আছে, তো সেটা কি সেটা বুঝতে হবে। তো ওইভাবে সব কিছু বলে দিলে হয়ে গেল। এখানটায় কি বলছে দেখো, এটা some of the appointed candidates who do not fail within the category of tainted candidates may have previously worked in different departments of the state government or with autonomous bodies, etc. Okay, in such cases, although their appointments are cancelled, these candidates will have the right to apply to the previous departments or autonomous bodies to continue in service those entitled. This application must be processed by the respective government departments or bodies within 3 months. এই যে 3 মান্থসটা দেখে অনেকে নিজের মতো করে এক এক রকমভাবে বলতে শুরু করেছে যে 3 মাসের মধ্যে নাকি পরীক্ষা নিতে চলেছে, বাট এটা কোথাও মেনশন করা নেই। আমি আবার বলছি, এটা 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, এটা মেনশন করা নেই। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যাদের চাকরিটা গেছে, মনে করো কেউ একজন এই চাকরিটা পাওয়ার আগে মনে করো ক্লার্কশিপে কাজ করতো, পিএসসি ক্লার্কশিপের আন্ডারে কাজ হতো, সে পিএসসি ক্লার্ক ছিল, এবার সেটাকে ছেড়ে দিয়ে এই চাকরিটা পেয়েছে, এখানে কাজ করছে, তো তার তো চাকরিটা চলে গেছে। তাই বলছে যারা আগে কাজ করতো, অন্য কোনো গভর্নমেন্টের আন্ডারে কাজ করতো, ঠিক আছে, তারা কি হবে, তাদেরকে 3 মাসের মধ্যে সেই জায়গাগুলোতে তারা ফেরত যেতে পারবে, সেই চাকরি তারা আবার 3 মাসের মধ্যে সেই চাকরিতে জয়েন করতে পারবে, এবং এটা 3 মাসের মধ্যে করতে হবে, সেটাই বলা হয়েছে। 3 মাসের মধ্যে এই যে নতুন করে এসএসসি পরীক্ষা হবে এটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। আর একটা জায়গায় তোমরা দেখবে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, সেটাতে আমি আসছি। ওকে, তো এখানে এটার মেন উদ্দেশ্য হচ্ছে 3 মাসের মধ্যে তোমাকে যারা অন্য কোনো চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছিল, তারা চাইলে আবার সেই 3 মাসের মধ্যে তাদেরকে সেই চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে, ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। এবং এক্ষেত্রে এদের কোনো সার্ভিস ব্রেক হবে না, গট ইট। এবার আমরা যাচ্ছি আরও একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, সেটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 49, ঠিক আছে, সেখানে যাচ্ছি, সেটা আরও ইম্পর্টেন্ট এবং সেটা আরও ভালোভাবে বুঝতে হবে আমাদের। 49-এ কি বলছে,
আচ্ছা, এই প্যারাগ্রাফটাও খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলা হচ্ছে কি, এখানটায় দেখো, the disabled candidates mentioned in the previous paragraph will be allowed to participate in the fresh selection process if required with age relaxation and other concessions. Similarly, other candidates who are not specifically tainted will be eligible to participate with appropriate age relaxation. In other opinions, such a direction would be fair and just. It would allow these candidates to take part in the fresh selection process, which should now be ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস। এখানে বলা হয়েছে যারা ডিসেবল ক্যান্ডিডেটস আছে, মানে যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেটস আছে, যাদের চাকরিটা চলে গেছে, ঠিক আছে, তারা কি করবে না, তারা হচ্ছে এই যে ফেয়ার সিলেকশন হবে, আবার যে ফেয়ার সিলেকশন হবে সেখানে তারা আবার পার্টিসিপেট করতে পারবে, সেই পরীক্ষা দিতে পারবে এবং তারা এজ রিল্যাক্সেশন পাবে, তারা তাদের বয়সের ছাড় পাবে। সিমিলারলি যারা অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে হু আর নট স্পেসিফিক্যালি টেইন্টেড, যারা অযোগ্য নয়, যারা দাগি নয়, অ্যাকচুয়ালি যারা দাগি তাদের কথা কিন্তু বলা হয়নি এখানে, বলছে হু আর নট স্পেসিফিক্যালি টেইন্টেড উইল অলসো এলিজিবল টু পার্টিসিপেট, তারাও এই পরীক্ষাটাতে মানে বসতে পারবে, অংশগ্রহণ করতে পারবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন, এবং তারাও এজ রিল্যাক্সেশন পাবে। এইবার সব থেকে বড় একটা প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে নতুনরা পরীক্ষাটিতে বসতে পারবে না বা শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরা পরীক্ষাটিতে বসবে, এইরকম কিন্তু কোথাও মেনশন করা হয়নি। অ্যাকচুয়ালি এই যে জাজমেন্টটা এসছে এখানে কিন্তু এই বিষয়টা কোথাও ক্লিয়ার করা নেই যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি যারা 2016-তে যে সকল পরীক্ষার্থী প্রায় 20-21 লাখ মতো পরীক্ষা দিয়েছিল খুব সম্ভবত, বা 20 থেকে 25 লাখের মধ্যে এরকম সংখ্যাটা ছিল, তারা শুধুমাত্র পরীক্ষা দেবে না এবারে যারা নতুন ক্যান্ডিডেটস আছে, ফ্রেশ ক্যান্ডিডেটস, তারাও পরীক্ষাটা দেবে, এটা নিয়ে কিন্তু কোথাও ক্লিয়ার করা নেই। অনেকজন এক জায়গায় বলছে যে কেউ 2016 সালে যারা দিয়েছে শুধুমাত্র তারাই দেবে, আবার অনেকে বলছে যে এই যে 2016 প্লাস যারা ফ্রেশ ক্যান্ডিডেটস আছে, নতুন ক্যান্ডিডেটস, তারাও পরীক্ষাটা দেবে। এবার এখানে আমি একটুখানি আমার ওপিনিয়ন বলছি, যেহেতু আমি বললাম এখানে কিন্তু এই জাজমেন্টে এই জিনিসটা কিন্তু কোথাও ক্লিয়ার করা নেই যে কারা পরীক্ষাটা দেবে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি এসএসসির যে মানে এসএসসির যে চেয়ারম্যানের একটা ইন্টারভিউ হচ্ছিল কালকে, তোমরা যদি সেখানে দেখে থাকো, সেখানে এসএসসির চেয়ারম্যান নিজেও জানে না যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি এখানে কাদেরকে করাতে হবে। তা তিনি এরকম দেখছিলাম, তিনি বলছেন যে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং তিনি ধরে নিয়েছেন যে এই পরীক্ষাটা সবার জন্য, যারা নতুন ক্যান্ডিডেটস আছে তাদের জন্য। এটা আরও ক্লিয়ার হবে, একটু টাইম লাগবে, ঠিক আছে। নতুন যারা ক্যান্ডিডেটস আছে তারাও নাকি এই পরীক্ষাটা দিতে পারবে, তিনি তেমনটাই বলছে। আমি বুঝেছি এরকম, মানে যে এসএসসি কমিশনের যে চেয়ারম্যান তিনি এই কথাটা বলছেন, বলছে আমরা এটাই বুঝেছি আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলে, ঠিক আছে। তার মানে কি সে নিজেও জানে না যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কারা বসতে পারবে। তো তিনি ধরে নিয়েছেন যে ফ্রেশ ক্যান্ডিডেটস যারা আছে তারাও পারবেন, বাট এটা এখনও ক্লিয়ার নয়। তো এটা একটুখানি ওয়েট করতে হবে এটার জন্য। আমি যখনই আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেবো বিষয়টা, ঠিক আছে। এটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তবে আমার এখানে পার্সোনাল যদি ওপিনিয়ন বলি, আমি এই যে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের, তো আমার মনে হয় যদি তারা সুযোগ পায় তাহলে যদি এক্সামটা হয়, যদি সুপ্রিম কোর্ট থেকে বা কোর্ট থেকে কোনো মানে রেস্ট্রিকশন না থাকে যে শুধুমাত্র 2000 সালের পরীক্ষাটা 2000 সালের ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে, যদি না থাকে তাহলে কমিশন অলওয়েজ চেষ্টা করবে পরীক্ষাটা সবার জন্য নেওয়ার। পরীক্ষাটা যখন হবে একদম তোমাদের হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেটস যা আছে, যারা এতদিন বিএড করে বসে আছে পরীক্ষা দিতে পারেনি, তারা চেষ্টা করবে তাদেরকে নিয়েও পরীক্ষাটা করার। কারণ এই যে একটা ড্যামেজ হচ্ছে, তাদের এই যে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা পূরণ করার জন্য তারা চেষ্টা করবে পরীক্ষাটা সবাইকে নিয়ে করার। যদিও এখনও অনেক দিন ধরে এসএসসি হচ্ছে না, ঠিক আছে, তো যদি একটা পরীক্ষা হয় চেষ্টা করবে সবাইকে নিয়ে করার। এটা আমি আমার ওপিনিয়ন বললাম, কারণ তাদের ড্যামেজ কন্ট্রোলের জন্য, ঠিক আছে। বাট এই যে কারা পরীক্ষাটা দেবে এটা কোথাও জাজমেন্টে ক্লিয়ার করে বলা নেই যে 2016 সালে শুধুমাত্র প্রার্থীরা দেবে না নতুন ক্যান্ডিডেটসরাও দিতে পারবে, এটা কিন্তু কোথাও বলা নেই, ঠিক আছে। তবে একটা জিনিস, এই যে এখানে একটা ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের বুঝতে কোশ্চেনগুলো আনসার করতে পেরেছি, এবং আমার মতে যেটা মনে হয় তোমাদের এখন এই কোশ্চেনটা সবার মনে আছে যে পরীক্ষাটা কারা দিতে পারবে। এর জন্য আমি বলবো তোমরা একটু ওয়েট করো,
আমি মানে আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো। বিভিন্ন আমাদের যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানেও তোমাদের জানিয়ে দেবো, সম্ভব হলে ভিডিও করে জানিয়ে দেবো। আর এই পিডিএফটা চাইলে সকলে ভালোভাবে পড়ে নিতে পারো, অনেকে হয়তো পেয়েছো, না পেয়ে থাকলে আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। এবং এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে, চাইলে আমার সঙ্গে কথা বলতেও পারো। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, আমি আপডেট তোমাদের দিয়ে দেবো। আর আরও একটা কথা যে এই যে পরীক্ষাটা হবে এর জন্য ক্লাসও শুরু হবে। অনেক দিন থেকে আমরা ক্লাস করিয়ে থাকি, তো এখানেও আবার ক্লাস শুরু হবে। তোমরা চাইলে সেখানে নাম্বার নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর অলরেডি আমাদের পিএসসির যে নোটিশ জারি করেছিল, টিচার নিয়োগ করবে সেপ্টেম্বরের দিকে, এক্সামের ডেটটা দিয়েছিল, যদিও মোটামুটি এখনও ফর্ম ফিল আপ হয়নি, সেটার কিন্তু ক্লাস অলরেডি চলছে। ওকে, তো তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে মেসেজ করে কথা বলতে পারো। তো এখানে শেষ করছি মোটামুটি আমাদের আজকের ভিডিও।